আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার 25শে জানুয়ারি ভোর 5:30টার দিকে তিনি বিএসএফের গুলিতে আহত হন। পরে সকাল 11:30টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জানিয়ে দিব, ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ। আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম। এদিকে ঢাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা বাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা বাদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। এরপর জানিয়ে দিব, 1/11-র ভয় দেখিয়ে লাভ হবে না, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 1/11-র ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ নেই। এদিকে ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই, বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। বিজিবি বলছে, কিছু গণমাধ্যম এমন সংবাদ বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পানামা জয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই পানামা খাল দখলের হুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্যই ভিন্ন কৌশল নিয়েছেন তিনি। নিজের প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠাচ্ছেন পানামায়। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ পানামা, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার 25শে জানুয়ারি ভোর 5:30টার দিকে তিনি বিএসএফের গুলিতে আহত হন। পরে সকাল 11:30টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ যুবকের নাম মোহাম্মদ হাবিল উদ্দিন, 30। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি এলাকার বিলাল উদ্দিনের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য কাশেদ আলী জানান, ভোর রাতে সীমান্ত এলাকার গমের জমিতে পানি দিতে গিয়ে বিএসএফের গুলিতে হাবিল আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। আহত যুবক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে ভোর 5:30টার দিকে গম খেতে পানি দিতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শনিবার বেলা 11:30টার দিকে হাবিলকে রামেক হাসপাতালে আনা হয়েছে।
তার পিঠে এখনও গুলিবিদ্ধ অবস্থায় আছে। তাকে মেডিকেলের ২ নং সার্জারি ওয়ার্ডের ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষ হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বলা যাবে। বর্তমানে এই যুবক বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ, আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিয়োগ উন্নত কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম। সে হিসেবে আমরা বলতে পারবো বাংলাদেশ তার প্রথম পার্টনার। শনিবার ২৫শে জানুয়ারি সকাল ৯টা ৪৬ ফেসবুক স্ট্যাটাসে এসব লেখেন আশিক চৌধুরী। স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্পের ইলেকশন প্রমিজের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল, সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই। স্ট্যাটাসে আমাদের গ্যাস সংকটের কথা উল্লেখ করে আশিক চৌধুরী লেখেন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টাইম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ। আশিক আরও লেখেন, অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল, তারা হঠাৎ ১৮০ ডিগ্রি টার্ন করেন না। আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না। এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন টন অর্থাৎ ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনবে। ঢাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোঠা রাখা হয়েছে। বিষয়টিকে যৌক্তিক সংস্কার হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত এ পরীক্ষা চলে। ঢাকা ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১,০০৪ জন। এছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪,৪৯৬ জন। এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৩৩৪ আসনের বিপরীতে ১,২৫,৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী। ১/১১ ভয় দেখিয়ে লাভ হবে না, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। শনিবার ২৫শে জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ দোয়া মাহফিলে তিনি একথা বলেন। লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই।
কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী, জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোর প্যাচের মধ্যে সরকার। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, দরকার হলে আইন করে পদক্ষেপ নেবে। ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন তা করবেন, তা মেনে নেয়ার সুযোগ নেই।